প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা অধ্যায় হতে কুমিল্লা বোর্ড 2024-এ যে সৃজনশীলটা আসছে, এখান থেকে মূলত দুইটা সৃজনশীল আসে, তার মধ্যে 7 নাম্বার যে সৃজনশীল আছে সেটা আমরা সলভ করব, ঠিক আছে। তো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কিভাবে এটা সলভ করা যায় অ্যাকচুয়ালি, এবং কিভাবে সলভ করলে ভালো হয় আর কি, বেস্ট ওয়ে আমরা দেখবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু উদ্দীপকটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এটা আসলে 7 নাম্বার কোশ্চেনে আসছে, ঠিক আছে। এখানে 7 নাম্বার দেওয়া আছে এই জন্য। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা আসলে অ্যালগোরিদম আছে, ঠিক আছে। তো অ্যালগোরিদম আছে এখানে একটা। তো অ্যালগোরিদমটা আমরা একটু দেখি, যে ধাপ 1-এ আছে শুরু, তারপর ধাপ 2-এ আছে ওয়াই এর মান গ্রহণ অ্যাকচুয়ালি, তারপর ধাপ 3-এ আছে মূলত যদি ওয়াই পার্সেন্টেজ 400, ঠিক আছে, 400 মানে 400 আর কি, অ্যাকচুয়ালি পার্সেন্টেজ দিয়ে ভাগশেষ বোঝায়। তো এটা যদি হয় তাহলে ধাপ 6-এ ছয়ে যাও। তারপর বলছে যদি আরেকটা দিছে, ঠিক আছে, ওয়াইকে 100 দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ শূন্য না হয়, এবং ওয়াইকে 4 দিয়ে ভাগ দিয়ে যদি ভাগশেষ শূন্য হয়, তবে 6 নং ধাপে যাও, ঠিক আছে। তারপর পাঁচ পাঁচ নাম্বার দেশে অধিবর্ষ 9 ছাপ করো, ঠিক আছে, মানে ছাপো। তারপর বলছে অধিবর্ষ ছাপ, তো এই টাইপের, তারপর শেষ করো। তার মানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ওভারঅল যেই অ্যালগোরিদমটা আছে, এটা আসলে অ্যাকচুয়ালি একটা বর্ষ, অধিবর্ষ কিনা, অধিবর্ষ মানে বোঝায় লিপ ইয়ার অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো জেনারেলি আমরা এমনি সাধারণ একটা বছরে মূলত 365 দিনে এক এক বছর হয়। আর যেটা লিপ ইয়ার বা অধিবর্ষ, ঠিক আছে, বাংলায় যেটাকে অধিবর্ষ বলা হয় এবং ইংলিশে বলা হয় লিপ ইয়ার। তো লিপ ইয়ারে মূলত 366 দিনে এক বছর হয় আর কি, ঠিক আছে। তার মধ্যে ফেব্রুয়ারি মাস, লিপ ইয়ারে ফেব্রুয়ারি মাস হয় 29 দিন। আর সাধারণ যে মাসগুলো, এই বছরগুলো আছে, এই বছরগুলোতে ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে। তো যাই হোক, সেটার জন্য কন্ডিশন, এই দুইটা কন্ডিশন আমাদের ফিল আপ করলে সেটা লিপ ইয়ার হবে, না হলে লিপ ইয়ার হবে না। তো এটাই আমাদের বুঝাইছে অ্যালগোরিদমের মাধ্যমে। এখন আমরা প্রশ্নগুলো একটু খেয়াল করি। তো প্রথমে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে যে কিওয়ার্ড কি অ্যাকচুয়ালি। তো এটা একটা ভালো প্রশ্ন, ঠিক আছে, এটা আমরা সলভ করব, বলবো যে কিওয়ার্ড কি অ্যাকচুয়ালি। তারপর বলছে সি, খ নম্বর প্রশ্নে বলছে সি কেস সেন্সিটিভ ব্যাখ্যা করো। তার মানে সি ভাষা যে একটা কেস সেন্সিটিভ, সেটা ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে, সি ভাষা। তো যাই হোক, এটা আমরা সলভ করবো, একটু আগে একটু পরে এটা বলবো, ঠিক আছে, বিস্তারিত পড়বো। তারপর বলছে উদ্দীপকের অ্যালগোরিদমটির জন্য প্রভাচিত্র অঙ্কন করো, ঠিক আছে, অর্থাৎ আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে আর কি, ঠিক আছে। তো ফ্লোচার্ট আমরা দেখাবো, সমস্যা নাই। তারপরে বলছে ঘ নাম্বার উদ্দীপকের অ্যালগোরিদমটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো, অর্থাৎ আমরা একটা প্রোগ্রাম লিখতে বলছি, যেটা হচ্ছে সি ভাষায় লিখতে বলছে, ঠিক আছে, অর্থাৎ একটা সি প্রোগ্রাম লিখতে বলছে। যাই হোক, আমরা সবগুলা সলভ করব। তো আমরা প্রথমে চলে আসি ক নম্বর প্রশ্নে চলে আসি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কিওয়ার্ড কি অ্যাকচুয়ালি। তো কিওয়ার্ড হলো প্রোগ্রামিং ভাষার কিছু নির্দিষ্ট শব্দ, যাদের বিশেষ অর্থ থাকে এবং প্রোগ্রামের বিভিন্ন কাজে বা কাজ করার জন্য ব্যবহৃত হয়, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ সি ভাষায় কিছু আছে, কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে ইন্টিজার, যেমন হচ্ছে ফ্লোট, তারপর ফর, হোয়াইল, ইফ, এলস, ঠিক আছে, ইত্যাদি কিছু কিওয়ার্ড। তাহলে মানে কিওয়ার্ড হচ্ছে একটা রিজার্ভ ওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডকে আবার রিজার্ভ ওয়ার্ডও বলা হয়। রিজার্ভ মানে কি, যেটা একটা স্পেসিফিক কাজ করার জন্য সংরক্ষিত থাকে আর কি, ঠিক আছে, বা সংরক্ষণ করা থাকে। তো এই যেমন ইন্ট, ইন্ট আছে, ইন্ট দিয়ে বোঝায় ইন্টিজার টাইপের একটা ডাটা, মানে ইন্টের একটা ডাটা টাইপ অ্যাকচুয়ালি। ডাটা টাইপ কোনো একটা ভেরিয়েবল যদি আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করি, তখন আমাদের ইন্ট নিতে হয়। তো অনুরূপে ভগ্নাংশ টাইপের ডাটা নেওয়ার জন্য ফ্লোট নিতে হয়। তারপর ফল একটা লুপ আছে, হোয়াইল একটা লুপ আছে, ইভ একটা কন্ডিশন আছে, ঠিক আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট এগুলা, এলসও একটা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তো যাই হোক, এগুলা হচ্ছে স্পেসিফিক একটা ওয়ার্ড, এগুলাকে আমরা বলি অ্যাকচুয়ালি কিওয়ার্ড। তো জাস্ট আমি যে 2 লাইন লিখছি, 2 লাইন যদি লেখো, 2 লাইন লিখলেই এনাফ, মানে 2 লাইনের যেইটা লিখছি এটা লিখলে এনাফ, অথবা জাস্ট উদাহরণটা না দিলেও দিতে পারো, সমস্যা নেই, প্রথম এই পর্যন্ত লিখলেও হবে, ঠিক আছে। তো যাই হোক, কিওয়ার্ড আশা করি তোমরা বুঝতে পারছো। আর আরো যদি বিস্তারিত জানতে চাও তাহলে বই থেকে একটু দেখে নিলেই হবে। তো খ নম্বর কোশ্চেনে আসি, যে সি ভাষা ক্যাশ সেন্সিটিভ ব্যাখ্যা করো। তাহলে আমাদের এটা ব্যাখ্যা করতে হবে যে ক্যাশ সেন্সিটিভ, তার আগে আমাদের বুঝতে হবে যে ক্যাশ সেন্সিটিভ মানে কি। তো যাই হোক, আমরা এটা এইভাবে অ্যান্সার করতে পারি যে সি ভাষা বা সি ল্যাঙ্গুয়েজ হলো একটি প্রোগ্রামিং ভাষা যা ক্যাশ সেন্সিটিভ, ঠিক আছে। এখানে ক্যাশ সেন্সিটিভ, ক্যাশ বলতে বুঝাইছে এখানে আপার কেস এবং লোয়ার কেস। আমরা জানি যে এ বি সি ডি যেমন আছে, বড় হাতের যেমন আছে, ছোট হাতের আছে, ঠিক আছে। তো এটাই আর কি। তো এর মানে হলো যে সি ভাষায় বড় হাতের অক্ষর যেমন আপার কেস, এই যে বড় হাতের অক্ষরটাকে বলা হয় আপার কেস লেটার, এবং ছোট হাতের অক্ষর যেটাকে বলা হয় কি লোয়ার কেস লেটার, ঠিক আছে। তো এই লেটারগুলো মূলত আলাদা আলাদা অক্ষর হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ আমি দেখো, এখানে যদি আমি লিখি যে সাপোজ একটা বড় হাতের এ লিখলাম, আর একটা যদি ছোট হাতের এ লিখি, সি ল্যাঙ্গুয়েজ এই দুইটাকে আলাদা আলাদা ভাবে বুঝে আর কি, আলাদা আলাদা ভাবে দেখে, ঠিক আছে। যে এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস, অনুরূপী কিন্তু আমরা পড়তেছি এ। আমাদের যদি এমনি পড়তে বলা হয় যে এটা কি বলতো, এটা হচ্ছে এ, এটা কি বলতো, এটা হচ্ছে এ,
কিন্তু দুইটা কি দেখতে একটু অন্যরকম, ঠিক আছে এটাই। তো সি ল্যাঙ্গুয়েজ দুইটাই অন্যরকম হওয়ার জন্য দুইটাকে আলাদা আলাদা ভাবে। তো এটাই হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ আপার কেসে আলাদা করে দেখে, লোয়ার কেসে আলাদা করে দেখে, ঠিক আছে এটাই। তো উদাহরণস্বরূপ এখানে উদাহরণ দেওয়া আছে, উদাহরণস্বরূপ ভেরিয়েবল, এই যে ভেরিয়েবল একটা লেখা আছে। তো জেনারেলি ভেরিয়েবল ডিক্লারেশনের ক্ষেত্রে এই ছোট হাতের বড় হাতের ইত্যাদি করে আমরা ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। তো এই জন্য এই যে ভেরিয়েবল ভেরিয়েবল, তাহলে দেখো এটা উচ্চারণ করতেছি আমরা ভেরিয়েবল, এটা উচ্চারণ করতেছি ভেরিয়েবল, এবং এটা উচ্চারণ করতেছি ভেরিয়েবল, কিন্তু তিনটা দেখতে ডিফারেন্ট, ঠিক আছে। কারণ প্রথম ভেরিয়েবলের ভিটা আছে বড় হাতের, দ্বিতীয় ভেরিয়েবলের সবগুলাই ছোট হাতের, ঠিক আছে। তারপরে তৃতীয় ভেরিয়েবলের সবগুলাই বড় হাতের। তাহলে দেখো সবগুলাই উচ্চারণ করতে একই হইলেও কিন্তু একটা বড় হাতের ছোট হাতের কারণে তারা আলাদা আলাদা হয়ে গেছে। তো এই জন্য এই তিনটাকেই সি ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা করে দেখবে, ঠিক আছে, বা আলাদা আলাদা হিসেবে বিবেচনা করবে। তো এই যে এইগুলি তিনটি ভেরিয়েবল নাম হিসেবে ধরা হবে, এবং অর্থাৎ সি ভাষায় বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরের মধ্যে পার্থক্য রয়েছে, এটাই বোঝায় পার্থক্য রয়েছে, এটাই বোঝায় আসলে কেস সেন্সিটিভ, ঠিক আছে। তো এটি একে অন্যের সমতুল্য হিসেবে গ্রহণ করে না, তাই সি প্রোগ্রামিং ভাষা একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, এটাই আসলে এভাবে অ্যান্সার করলে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 মার্কের কোশ্চেন, একটু সুন্দর করে লিখলেই 2 মার্ক সহজে পাওয়া যায়। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা অনেক বোর্ড কোশ্চেন আসে, তো এই জন্য অবশ্যই এটা ভালো মতো মনে রাখবা। আমি এগুলা ভেরিয়েবল উদাহরণ দিছি, তোমরা অন্য কিছু উদাহরণ দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা গ নাম্বার কোশ্চেনটা দেখি। গ নাম্বার কোশ্চেনে বলা হয়েছে মূলত যে উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য প্রবাহ চিত্র অঙ্কন করো। প্রবাহ চিত্র মানে ফ্লোচার্ট, ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে ফ্লোচার্ট আর কি। এই যে প্রবাহ চিত্র বাংলা অর্থ, এবং বাংলা আর হচ্ছে ইংলিশ হচ্ছে ফ্লোচার্ট। তো যাই হোক, বলছে উদ্দীপকের অ্যালগরিদমের জন্য প্রভাচিত্র অঙ্কন করা হলো, এটাই অঙ্কন করা হয়েছে, এখানে ড্র করা হয়েছে, ঠিক আছে। তো এখানে একটু আমরা খেয়াল করি, অ্যাকচুয়ালি একটা ইয়াতে অ্যালগরিদমে যেটা লেখা থাকে সেই স্টেপগুলোকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করে থাকি, ঠিক আছে। তো যেহেতু অ্যালগরিদম আমাদের উদ্দীপকে দেওয়া আছে, সেখান থেকে আমরা ফ্লোচার্টটা তৈরি করতেছি। তো এখানে আমাদের অ্যালগরিদমে বলা প্রথমে শুরু ছিল, তো শুরুটাই আমরা এখানে স্টার্ট নিয়েছি, প্রথম ধাপ এটা। দ্বিতীয় ধাপ ইনপুট হিসেবে একটা নিয়েছি, ঠিক আছে, যেটা হচ্ছে ওয়াই। তো যেহেতু ওয়াই ওয়াই দিয়ে প্রকাশ করা হয়েছে উদ্দীপকে, এই জন্য আমরা ওয়াই নিছি, বড় হাতের ওয়াই। ছোট হাতের ওয়াই নিলেও সমস্যা নেই। তো যেহেতু উদ্দীপকে বড় হাতের ওয়াই আছে, সমস্যা নেই, আমরা এই জন্য বড় হাতের ওয়াই নিছি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আছে একটা কন্ডিশন, তারপরে আমরা তৃতীয় নং ধাপে এখানে দেখছিলাম একটা কন্ডিশন, ঠিক আছে। আমি যদি দেখাই তাহলে অ্যাকচুয়ালি এভাবে দেখাতে পারি, এই যে 3 নং ধাপে আছে এখানে কন্ডিশন, যে ওয়াই পার্সেন্টেজ 400, ওয়াই পার্সেন্টেজ 400 বা 400 ইকুয়ালস টু কি 0 কিনা, অর্থাৎ এটা একটা আমাদের কন্ডিশন একটা প্রশ্ন করতেছে অ্যাকচুয়ালি, যে ওয়াই কে 400 দিয়ে ভাগ দিলে ভাগশেষ শূন্য হয় কিনা, ঠিক আছে। তো যদি হয় তাহলে ক নং ধাপে যাব, 6 নং ধাপে যাবো। 6 নং ধাপে কি আছে বলো, অধিবর্ষ ছাপো, এটা আছে। তাহলে দেখো আমরা এখানে এটাই করছি অ্যাকচুয়ালি। তাহলে দেখো ইজ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়ালস টু 0 কিনা, অর্থাৎ এখানে প্রশ্নবোধক প্রশ্ন করা হয়েছে অ্যাকচুয়ালি, যে ওয়াইকে 400 দিয়ে ভাগ করলে কি ভাগশেষ শূন্য হয়। যদি শূন্য হয় তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হয় হবে হ্যাঁ, না হলে নো, মানে ইয়েস অর নো হবে আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, হ্যাঁ অথবা না। তো যাই হোক, যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস, তাহলে এই যে ইয়েস, ইয়েস থেকে কোথায় চলে গেল, প্রিন্ট লিপিয়ার, কারণ ওইখানে আমরা দেখছিলাম 6 নং ধাপ। 6 নং ধাপ কি ছিল, অধিবর্ষ ছাপো। এই ছাপাটাকে আমরা প্রিন্ট বলে থাকি অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা প্রদর্শন করা অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা আর যদি না হয়, না হলে কি হয়ে যাবে, অটোমেটিকলি নেক্সট ধাপে চলে যাবে। নেক্সট ধাপটা কি ছিল, এখানে আমি একটু তোমাদের দেখাই। তো নেক্সট ধাপটা ছিল যে ওয়াই পার্সেন্টেজ 100, ঠিক আছে, নট ইকুয়ালস টু 0, এবং ওয়াই পার্সেন্টেজ 4 ইকুয়ালস টু 0। এত নং ধাপ এত হয়, তবে ধাপ 6-এ যাও। তো ধাপ 6-এ গিয়ে আবার কি করতেছি বলো, অধিবর্ষ ছাপো এটা করতেছি, ঠিক আছে। তাহলে আমরা দেখি এখানে এখন, আচ্ছা এখানে আমরা দেখবো এটাই, একটু দাঁড়াও। তো যাই হোক, এখানে দেখো পরবর্তী ধাপে আমরা চলে গেলাম, যে ইস, এখানে ওই কোশ্চেন গুলো প্রশ্ন করা হচ্ছে অ্যাকচুয়ালি, যে ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়ালস টু 0 কিনা, অর্থাৎ ওয়াই কে 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য নয় কিনা, মানে শূন্য আহ, মানে এর আগে তো এটা বুঝেছিল শূন্য হয় কিনা, এটা হচ্ছে শূন্য নয় কিনা, বা শূন্যের অসমান হয় কিনা, এই টাইপের কোশ্চেন, মানে ঠিক আছে, মানে শূন্য যদি না হয় তাহলে এটা সঠিক হবে অ্যাকচুয়ালি, কারেক্ট হবে, বা ট্রু হবে। তো যাই হোক, পরবর্তীতে আমরা আচ্ছা, পরবর্তীতে এটা আমরা দেখতেছি। তারপর এখানে এন্ড, যেহেতু এবং ওখানে ছিল, তো এই জন্য এন্ডের কারণে ওয়াই পার্সেন্টেজ 4। তো ওয়াই পার্সেন্টেজ 4 মানে হচ্ছে ওয়াইকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় কিনা, এটাই কোশ্চেন করতেছে। যদি দুইটাই ট্রু হয়, এটা ট্রু, যে প্রথমটা ট্রু দ্বিতীয়টা যদি ট্রু হয়, তাহলে শুধুমাত্র এই কন্ডিশন ট্রু হবে, ঠিক আছে, বা সত্য হবে। যদি সত্য হয় তাহলে ইয়েস, ইয়েস কন্ডিশন ফিল আপ করবে। তো ইয়েস, ইয়েস যদি হয় তাহলে এখানে গিয়ে কি করবে বলো, প্রিন্ট করবে লিপিয়ার। তো লিপিয়ার তো প্রিন্ট করে শোনো,
প্রিন্ট করেই আমাদের হয় অধিবর্ষটা মানে আমাকে যে ইয়ারটা দেওয়া হবে বা বছরটা দেওয়া হবে সেটাকে আমরা হয় বলবো যে এটা লিপ ইয়ার অথবা নট লিপ ইয়ার। যদি লিপ ইয়ার হয় তাহলে এখান থেকে জাস্ট আমরা এখানে গিয়ে এখানে কানেক্টরের মাধ্যমে কানেক্ট করে জাস্ট এখানে এন্ড করছি বা শেষ করছি, ঠিক আছে। আর যদি না হয়, যদি নো হয়, নো হলে কি করবে, প্রিন্ট করবে নট লিপ ইয়ার। অর্থাৎ যদি না হয় তারা এটা আমরা অধিবর্ষ বলতে পারি না, ঠিক আছে, বা লিপ ইয়ার বলতে পারি না, এই জন্য প্রিন্ট নট লিপ ইয়ার। তো এখানে গিয়েও তারপর কি করবে, কানেক্টরে গিয়ে এখানে গিয়ে তারপর জাস্ট শেষ করবে, এন্ড করবে, ঠিক আছে। তো এই ফ্লোচার্টটা লিখলে অ্যাকচুয়ালি হয়ে যাবে। এটাই আসলে আমাদের পদার্থ অ্যালগরিদমের জন্য ফ্লোচার্ট, ঠিক আছে। আর অনেক সময় তোমরা হয়তো অনেক সময় বইয়ে যদি খেয়াল করো হয়তো এরকম যে লেখচিত্র এখানে আছে বা লেখচিত্র না, যে প্রবাহ চিত্র আছে বা ফ্লোচার্টটা আছে, এরকম ফ্লোচার্ট হয়তো তোমরা দেখতে পাবো না, একটু অন্যরকম পাবা, ঠিক আছে। কোনো সমস্যা নাই। এইটা যেহেতু অ্যালগরিদমটা এটা একটু অন্যভাবে লিখছে উদ্দীপকে, যেহেতু প্রশ্নেই এটা আছে, তো এই জন্য প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখেই, অ্যালগরিদমটির সাথে সামঞ্জস্য রেখেই এই ফ্লোচার্টটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। আর বইয়ে একটু অন্যরকম আছে বা থাকতে পারে, ওটা কোনো সমস্যা না, ঠিক আছে। বইয়েরটাও সঠিক, এটাও সঠিক, আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এভাবেই ক নাম্বার কোশ্চেনে ফ্লোচার্টটা এভাবে তৈরি করলেই হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। তো নেক্সট কোশ্চেন আছে উদ্দীপকের অ্যালগরিদমটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখো, অর্থাৎ একটা সি প্রোগ্রাম লিখতে হবে, ঠিক আছে। তো এটা আমি সি প্রোগ্রামটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, লিখছি। আমরা জাস্ট ওইগুলোই করছি, যে ইনক্লুড stdio ডট এইচ, যেটা মূলত স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝায়, ঠিক আছে। তারপরে মেইন ফাংশন নিয়ে নিছি, মেইন ফাংশনের ভিতরে সব কিছু থাকবে। মেইন না নিয়ে ইন্টিজার মেইনও নেওয়া যায়। ইন্টিজার মেইন নিয়ে আমাদের রিটার্ন জিরো নিতে হবে, ইন্টিজার মেইন নিলে। যেহেতু আমি ইন্টিজার মেইন নিই নেই, শুধুমাত্র মেইন নিছি, এই জন্য এখানে রিটার্ন জিরো নিতে হবে না। তো যাই হোক, আমরা একটা ভেরিয়েবল নিছি যেটা হচ্ছে ওয়াই, ইন্টিজার ওয়াই নিছি, কারণ বর্ষ বা ইয়ার ইয়ার তো আমাদের ইয়ায় হবে, তাই না, যে ইন্টিজার সংখ্যায় হবে বা পূর্ণ সংখ্যায় হবে। তারপর প্রিন্ট করছি যে এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর ভ্যালু আমি এন্টার করতে বলছি বা দিতে বলছি ইউজারকে, ঠিক আছে। তো এই লাইনটা আমাদের দেখাইতে হবে, না দেখালেও সমস্যা নেই। তারপর আমরা স্ক্যান করছি, স্ক্যান মানে কি, ওই ওয়াই এর মানটা যে ইউজার দিবে সেই মানটা আমাদের নিতে হবে, নিয়ে একটা ভেরিয়েবলে রাখতে হবে। সেই ভেরিয়েবলটা রাখলাম কার কাছে, হলো ওয়াই এর কাছে, এই যে এটা ওয়াই এর কাছে রাখলাম, ঠিক আছে। এবং পার্সেন্টেজ ডি দিয়ে, পার্সেন্টেজ ডি ফরম্যাট স্পেসিফায়ার মূলত আমাদের ইন্টিজার টাইপের ডেটা নেওয়ার ক্ষেত্রে ইউজ করা হয়। এইগুলো যদি তোমরা আগে থেকে না জেনে থাকো, অবশ্যই এগুলো ভালো মতো জানবা, ঠিক আছে, একটু পড়বা, তাহলে আশা করি বুঝতে পারবা। আর না পড়ে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন সলভ করতে আসলে অনেক কিছুই বুঝবা না। তো যাই হোক, তারপরে আমরা চলে আসি যে ইফ, ইফ একটা কন্ডিশন কন্ট্রোল স্টেটমেন্ট, ঠিক আছে, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে দেখো ইফ, ইফ দিল, তাহলে ইফ মানে কি, যদি, ওইখানে যেমন যদি ছিল ধাপটাতে, এখানে ইফ, ঠিক আছে। ইফ ওয়াই পার্সেন্টেজ 400 ইকুয়াল টু কি হয়, জিরো হয়, যদি শূন্য হয় তাহলে আমরা বলতেছি লিপ ইয়ার, এই যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ এ লিপ ইয়ার, তারপর কমা দিয়ে ওয়াই। তো তার মানে ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মানটা এইখানে পার্সেন্টেজ ডি এর কাছে চলে যাবে, ঠিক আছে, এবং বলবে যে এটা ইজ এ লিপ ইয়ার, ঠিক আছে। এই কন্ডিশন ট্রু হলেও লিভ ইয়ার। আর আরেকটা আছে এলস ইফ, এলস ইফ মানে কি, অন্যথায় যদি, এলস ইফ মানে অন্যথায় যদি, ঠিক আছে। এলস ইফ ওয়াই পার্সেন্টেজ 100 নট ইকুয়াল টু জিরো অ্যান্ড ওয়াই পার্সেন্টেজ 4 ইকুয়াল টু জিরো, এই দুইটা যদি, এটা মানে দুইটা যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশন ট্রু হবে, এবং ট্রু হইলেই মূলত এটা প্রিন্ট করবে নিচেরটা, যে পার্সেন্টেজ ডি ইজ এ লিভ ইয়ার। এখানে ওয়াইটা নির্দেশ করতেছে কি বলো, মানে পার্সেন্টেজ ডি, অর্থাৎ ওয়াই এর মান যেটা আছে সেটা পার্সেন্টেজ ডি হিসেবে এখানে দেখাবে আর কি, মানে পার্সেন্টেজ ডি এর আসলে ওয়াই এর মানটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো একটু আমি এখনই প্রোগ্রাম করে দেখাবো, প্রোগ্রামটা আসলে এখনই সরাসরি দেখাবো, দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, তারপরে আছে এলস। তো এটাও যদি ট্রু না হয়, এটাও যদি ট্রু না হয়, তাহলে কি বলবো আমরা, সেটা লিভ ইয়ার নয়, এটাই যে এলস গেলাম যে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ইজ নট এ লিভ ইয়ার, ইজ নট এ লিভ ইয়ার, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে মূলত কাজ করবে, অর্থাৎ এই দুইটা ট্রু হলেই সেটা লিভ ইয়ার দেখাবে, যদি না ট্রু হয় তাহলে এলস মানে অন্যথায়, অন্যথায় সেটা লিভ ইয়ার নয়, এটা আমরা প্রদর্শন করব, ঠিক আছে। তো এটা তোমরা লিখে নাও, খাতায় লিখে নিবা অবশ্যই। আর আর কিভাবে এগুলো মোবাইলে করা যায়, কোডগুলো মোবাইলে করার জন্য একটা ভিডিও অলরেডি আছে, ডেসক্রিপশনে সেটা দেওয়া থাকবে, সেখানে তুমি দেখতে পারো। এখন আমি কোডটা দেখাবো যে কিভাবে এটা আসলে অ্যাকচুয়ালি কাজ করে, ঠিক আছে। তো একটু খেয়াল করো। তো আমি কোড করার জন্য অ্যাকচুয়ালি কোড ব্লকস নামে একটা সফটওয়্যার আছে। তো এটা ল্যাপটপের আর কি, ঠিক আছে, বা কম্পিউটারের সফটওয়্যারটা আমি ইউজ করতেছি। আর তোমরা মোবাইল ফোনে করতে পারো, ঠিক আছে, সেটার জন্য একটা ভিডিও আছে কিভাবে করতে হবে, সেখানে তুমি দেখিও। তো যাই হোক, যেই প্রোগ্রামটা আমি ওখানে লিখছি ওইটাই কিন্তু এখানে হুবহু আছে, দেখো, ঠিক আছে, একটু খেয়াল করো। আমি চাইলে আরেকটু বড় করে দেখাতে পারি, আরেকটু বড় করে দেখাতে পারি, ঠিক আছে, এই যে একটু বড় করে দেখাইলাম। তো যাই হোক, এটাই, এই কোডটাই কিন্তু হুবহু ওইখানে আছে। তাহলে এটা যদি আমি এখন রান করি, এই যে এখান থেকে রান করা যায়, মানে কোডটা এক্সিকিউট করবো, এক্সিকিউট করলে যে প্রথমে এই স্ক্রিনটা দেখাবে, এখানে একটু খেয়াল করো। আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করতেছি, যে কি বলছে, এন্টার দ্য ভ্যালু অফ ওয়াই, অর্থাৎ ওয়াই এর মানটা প্রদর্শন করতে, ইয়া ইয়া এন্টার করতে বলতেছে বা দিতে বলতেছে, ঠিক আছে। তো আমি সাপোজ
একটা বছর, আমরা একটা যে কোনো বছর, প্রথমে আমরা লিপ ইয়ার একটা এমন বছর নিই। তো 2024 কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে? তো আমি 2024 নিয়ে নিলাম, এন্টার দিলাম, এন্টার দিয়ে দেখাচ্ছে কি দেখো, যে 2024, ঠিক আছে, বা 2024 ইজ এ লিপ ইয়ার, তার মানে 2024 একটা লিপ ইয়ার, এটাই প্রদর্শন করতেছে। আর নিচের যে অংশগুলো আছে, যে প্রসেস রিটার্ন জিরো, এগুলা এগুলা কিছুই না, এগুলা হচ্ছে আমি প্রোগ্রামটা রান করতে কতটুকু মানে সময় লাগছে, এক্সিকিউশন টাইম কত লাগছে, এটাই জাস্ট, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝতে পারছো এটা কিভাবে কাজ করে। 2024 দিলে কিন্তু সে এই যে পার্সেন্টেজ ডি যে ছিল, পার্সেন্টেজ ডি ইজ এ লিপ ইয়ার, এদিকে যে ওয়াই ছিল, এই ওয়াই এর মানটা এখানে দেখাচ্ছে 2024 ইজ এ লিপ ইয়ার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আবার অন্য একটা বছর যদি আমি দিই, সাপোজ এবার 2025 দিলাম, আপাতত 2025 চলে আসছে। আচ্ছা, এটা আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখো এখানে আমি 2025 লিখছি, ঠিক আছে? তো এটা যদি আমি ইন্টার করি, তাহলে দেখো কি দেখাচ্ছে, 2025 ইজ নট এ লিপ ইয়ার, 2025 কিন্তু লিপ ইয়ার নয়। কারণ ক্যালকুলেশন করলে দেখবা যে ক্যালকুলেশনের সাথে কোনোটাই মিলে না, মানে কোনো কন্ডিশনের সাথে মিলে না, এই জন্য 2025 সালটা লিপ ইয়ার নয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। অনুরূপে আমরা অন্যান্য বছরগুলো দেখতে পারি, যেমন 2020 কিন্তু লিপ ইয়ার, ঠিক আছে? এই বিষয়গুলো একটু খেয়াল করবো। এই যে 2020 দিয়ে দিলাম আমি এবার, তো 2020 একটা লিভ ইয়ার, দেখো এখন দেখাবে 2020 ইজ এ লিভ ইয়ার, অর্থাৎ 4 বছর পর পর কিন্তু লিভ ইয়ার হয়। এই জিনিসটা কিন্তু তোমরা একটু খেয়াল রাখতে পারো, ঠিক আছে, মনে রাখতে পারো আর কি। তো এবার আমি যদি অন্য একটা দিই, 2021 দিই, 2021 কিন্তু লিভ ইয়ার, নট লিভ ইয়ার দেখাবে 2021, দেখো এই যে 2021 ইজ নট এ লিভ ইয়ার। তো যাই হোক, এইভাবে মূলত প্রোগ্রামটা কাজ করে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই প্রোগ্রামটা লিখে নাও। আর এখানে জাস্ট কেউ কেউ হয়তো বলতে পারো যে এখানে মেইন কেন নেওয়া হলো, ইন্টিজার মেইন কেন নেওয়া হলো না। ইন্টিজার মেইন নিলেও সেম কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট আমরা ইন্টিজার নিতে পারি। ইন্টিজার মেইন নিলে এখানে একটু রিটার্ন জিরোটা নিতে হবে, রিটার্ন জিরো অবশ্যই নিবা আর কি, ঠিক আছে? রিটার্ন জিরো নিলাম এটা। তো যাই হোক, এটা দিলেও কিন্তু সেম কাজ করবে, এই যে সেম কাজ করতেছে। তো আমি সাপোজ এবার নিয়ে নিলাম 2023, দেখাবে যে নট লিভ ইয়ার, এই যে 2023 ইজ নট এ লিভ ইয়ার, ঠিক আছে? এভাবে আসলে কাজ করে থাকে। তো ইন্টিজার মেইন নিলেও হবে, না নিলেও হবে, ঠিক আছে? সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তুমি যেটাতে অভ্যস্ত, ইন্টিজার মেইন নিয়ে যদি অভ্যস্ত থাকো তাহলে নিবা, যদি না নাও তাহলে না নিবা, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এইভাবে আসলে কাজ করবে। আমি যদি 2026 সাল দিই, 26 সালও কিন্তু লিভ ইয়ার নয়, এই জন্য এটা দেখাবে 2026 ইজ নট এ লিভ ইয়ার। তো এইভাবে আসলে কাজ করে, আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? তো আহ, তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্তই ছিল। এই সৃজনশীলটা তো আমরা সলভ করে ফেললাম। তো নেক্সটে আমরা অন্যান্য বোর্ডের আরো সৃজনশীলগুলো সলভ করব, ঠিক আছে? এতক্ষণ থেকে ক্লাসটা দেখার জন্য তোমাকে অনেক আসলে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আমরা অন্যান্য বোর্ড কোশ্চেন অলরেডি কিছু সলভ করছি, তুমি চাইলে প্লে লিস্টে দেখতে পারো, প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ঠিক আছে? আর পরবর্তী অন্যান্য অধ্যায়, ঠিক আছে, এইচটিএমএল বা অন্যান্য অধ্যায়, তৃতীয় অধ্যায়, সব অধ্যায়ের কিন্তু সৃজনশীলের দেওয়া থাকবে অ্যাকচুয়ালি। প্লে লিস্টে গেলেই খুঁজে পাবো আর কি, চ্যানেলের প্লে লিস্টে গেলেই খুঁজে পাবো। তো আশা করি বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্তই। ওকে, ধন্যবাদ।